বন্ধুর সাথে বা অনেক লোকের সাথে কথা বলেছি, তাদেরও এই কনসেপ্টে ইনিশিয়াল যেতে থাকে, বিকজ আমরা ব্যাংকের সাথে 99% হবে প্রবাবলি, মানে 99.99% ক্ষেত্রে হবে হয়তো ফেরত দিতে পারছে না, ডিফল্ট করছিল। তো ওর কোম্পানির অবস্থা ভালো নয়, তো লোকে ওর পার্ট হতে চাইছে না। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু বং মানি। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করবো, স্টক মার্কেটের দুটো খুব ইম্পর্টেন্ট প্যারামিটার বা দুটো ইম্পর্টেন্ট কনসেপশনের উপর ডিসকাশন করব। একটা হচ্ছে বাই আর সেল, মানে যে স্টক মার্কেটে যে কেনা বেচা হয়, এটার মানে কি, এটার কি কিনছি বেচছি, কিভাবে এই পুরো জিনিসটা ফাংশন করে সেটা বুঝবো। আর দু নম্বর কথা হচ্ছে এটারই রিলেটেড আর এটার উপর ডিপেন্ড করে যে আরেকটা জিনিস হয়, সেটা মেইনলি প্রাইস ডিটারমাইন করতে সাহায্য করে, সেটা হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড বা ডিমান্ড এন্ড সাপ্লাই। তো যখন আমরা এই কথাটা বলি যে কেনা বেচা বা বাই এর সেল, তো এইটা আমাদের কাছে স্টক মার্কেট যেটা হয় বেসিক্যালি, এটা আমাদের কাছে খুব নতুন কনসেপ্ট হয়ে দাঁড়ায় যখন আমরা ফার্স্ট এন্টার করি। কেন কি, এর আগে মানে স্টক মার্কেট এন্টার করার আগে আমরা যে ধরনের ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেল করে থাকি, সেটা হচ্ছে মোস্টলি ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট হয়ে গেলো, এফডি হয়ে গেলো, বা কোনো এলআইসি পলিসিস হয়ে গেলো, ইন্স্যুরেন্স পলিসিস হয়ে গেলো। তো এই সব কটাতে আমরা কি করি, আমরা একটা ইনস্টিটিউট থাকে, ব্যাংক হোক বা এলআইসির মতো ইনস্টিটিউট হয়, যাদের কাছে কি আমরা আমাদের টাকাটা রাখি, আর কিছুদিন পরে সেই টাকাটা নিয়ে নিই এবং তার জন্য আমি কিছু এক্সট্রা টাকা পাই যত টাইমে জন্য আমরা রাখি। এবার এই যে ব্যাপারটাতে এখানে আমরা দুটো টার্ম ইউজ করি, একটা হচ্ছে ডিপোজিট আর উইথড্র। প্রথমে কি আমরা সেভিংস অ্যাকাউন্ট বা এফডি তে টাকাটা ডিপোজিট করি, এন্ড আফটার সাম টাইম, মানে যখন সেই টাইম পিরিয়ডটা শেষ হয়ে যায়, আমরা সেই টাকাটা উইথড্র করে নিই বা ম্যাচুরিটিতে আমরা উইথড্র করে নিই। এখানে স্টক মার্কেটে ডিপোজিট আর উইথড্র বলে কোনো কনসেপ্ট হয় না, এখানে হয় বাই আর সেল। এই যে বাই আর সেলের মাঝখানে যে কোনো জিনিস কেনা বেচার মধ্যে যেভাবে প্রফিট বানানো হয়, এখানেও সেইভাবে যে কোনো বিজনেসেতে। তো বাই আর সেলের ক্ষেত্রে কে কিনছে, কে বেচছে, কার থেকে কিনছে, কার থেকে বেচছে, এটাতে আসা যায়। কিন্তু তার আগে যদি এই ভিডিওটা ভালো লাগে আর এই ইনফরমেশনগুলো হেল্পফুল মনে হয়, তাহলে এটাতে লাইক করে দিও, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, নিচে এইদিকে বা দিকে আছে। তো ইউজুয়ালি আমরা যেটা আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম, এখানে আই বাটনে দেখতে পারো যে দু টাইপের মার্কেট, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট কি হচ্ছে, একটা কোম্পানি যখন ফার্স্ট টাইম এসে লিস্ট হচ্ছে, তখন ও এসে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও নিয়ে আসে। কি হয় সেখানে, না ও নিজের কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে একটা দাম ডিসাইড করে পার শেয়ারের, যে আমার কোম্পানির শেয়ারের ভ্যালু হচ্ছে ফর এক্সাম্পল নাও 500 টাকা। এবার তুমি যদি মনে হয় যে ওই দামটা ওই কোম্পানির জন্য ঠিক আছে, তুমি চাইলে ওইখানে অ্যাপ্লাই করতে পারো যে হ্যাঁ, আমার এই আইপিওটা, মানে আমি এই কোম্পানির শেয়ারটা চাই 500 টাকা দিয়ে। সেই ক্ষেত্রে ক্যাচটা হচ্ছে এটা যে তুমি প্রাইস ডিসাইড করতে পারো না। তুমি কোম্পানিকে বলতে পারো না যে 500 টাকায় নেবো না, আমি 480 বা 450 টাকায় রাজি আছি, এটা বলতে পারো। তুমি নিলে 500 টাকাতেই নিতে হবে, নাহলে নেবে না। তো ওইটাই একমাত্র তোমার কন্ট্রোলে আছে। তো ধরে নাও যে তুমি, তোমার 500 টাকা ঠিক মনে হলো, তুমি অ্যাপ্লাই করলে, তুমি পেয়ে গেলে, তুমি 500 টাকা দিয়ে ওই শেয়ারটার একটা লট কিনে নিলে। এরপর ওটা এসে একটা ডেটে এসে লিস্ট হলো স্টক মার্কেটে বা সেকেন্ডারি মার্কেটে এলো। এবার তো এই কনসেপ্টটা বোঝা খুব দরকার। আমি মানে অনেক বন্ধুর সাথে বা অনেক লোকের সাথে কথা বলেছি, তাদেরও এই কনসেপ্টে ইনিশিয়াল যেতে থাকে, বিকজ আমরা ব্যাংকের সাথে ডিল করি। যে আমি যদি আজকে একটা কোম্পানির শেয়ার কিনি, ফর এক্সাম্পল আমি রিলায়েন্সের শেয়ার কিনলাম স্টক মার্কেটে, তো আমি রিলায়েন্স কোম্পানি থেকে রিলায়েন্সের একটা শেয়ার কিনলাম, আর কিছু টাইমের পর যখন আমি ওটা বেচতে চাইবো, আমি রিলায়েন্সকেই বেচে দেবো, রিলায়েন্সের থেকে টাকা নিয়ে নেবো। এটা কিন্তু হয় না, এটা একদমই ভুল কনসেপ্ট। জিনিসটা এইভাবে ফাংশনই করে না। যেটা ব্যাংকে হয়, যে আমি আজকে এসবিআই ব্যাংকেতে একটা টাকা রাখলাম, একটা এফডি করলাম, 6 মাস পর গিয়ে সেই এফডিটা ভাঙি, টাকাটা ওই এফডি পেপারটা দিলাম, এফডির টাকাটা ভাঙি নিয়ে নিলাম, সেটা ব্যাংকে হয়। এখানে সেই জিনিসটা হয় না। সেকেন্ডারি মার্কেটে এবার কি হচ্ছে, যে তুমি আর রাখতে চাইছো না স্টকটা, তো সেক্ষেত্রে কোম্পানি লায়াবল নয় তোমার থেকে ওটা ফেরত নিতে। মানে আমি যে কোম্পানি থেকে কিনে নিলাম, তো ওর ওনার এখন আমি, আমার দায়িত্ব সেটাকে কাউকে সেল করা। মানে কোম্পানি আর লায়াবল নয় আমার থেকে কিনতে, ও চাইলে কিনতে পারে, বাট ও লায়াবল নয়। যখন বেচবে তখন অন্য কাউকে তোমায় বেচতে হবে। যখন তো ফর এক্সাম্পল যে আমি চাইলাম যে আমি 500 টাকা কিনেছিলাম, 6 মাস বা 1 বছর পর আমি সেটা 600 টাকায় অন্য কাউকে বেচতে চাইছি, সে রাজি হলো, সে আমার থেকে নিয়ে নিতে পারে। তো এরপর চলে আসে যে সাপ্লাই এন্ড ডিমান্ডের গল্পতে। সাপ্লাই এন্ড ডিমান্ডের গল্পটা কি হচ্ছে, দুনিয়াতে মানে 90% 99% হবে প্রবাবলি, মানে 99.99% ক্ষেত্রে হবে হয়তো, যে কোনো কিছুর প্রাইস ডিসাইড হয় সাপ্লাই আর ডিমান্ডের উপরে।
কি হচ্ছে ব্যাপারটা, মানে অনেকে হয়তো জানেও জিনিসটা, বাট বলে রাখি যে সাপ্লাই আর ডিমান্ডের গল্পটা হচ্ছে যে যদি কোনো প্রোডাক্টের বা কোনো কিছুও জিনিস হয়ে যায়, সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে যদি গ্যাপ বাড়ে, মানে যদি এরকম হয় যে কোনো কিছু সাপ্লাই কমে গেল বা ডিমান্ড বেড়ে গেল বা দুটোই হলো, সাপ্লাইও কমে গেল ডিমান্ডও বেড়ে গেল, তাহলে তার প্রাইস বেড়ে যাবে। কোনো কিছু যদি সাপ্লাই বেড়ে যায় ডিমান্ড কমে যায় তাহলে তার প্রাইস কমে যাবে। এটা হচ্ছে জেনারেল কনসেপশন। এক্সাম্পল, একটা গাড়ির দাম 1 লাখ টাকা, 4 জন বায়ার আছে সেটা কিনতে, 4 জন এসে বলছে হ্যাঁ আমার চাই আমার চাই আমার চাই, কাকে বেচবে? যে বেশি দাম দেবে, কে বেশি দাম দেবে? তো এরকম হতে পারে যে গাড়ির 1 লাখ টাকা দাম বাড়িয়ে 1,10,000 করলো, 4 জনের মধ্যে 3 জন রাজি হলো, হ্যাঁ 1,10,000 রাজি, 1,20,000 করলো, 2 জন রাজি হলো, 1,30,000 করলো, 1 জন রাজি হলো, তো 1,30,000 যে রাজি হলো সে তাকে বিক্রি করে দেবে। তার মানে কি 1 লাখ টাকার গাড়ির দামটা বেড়ে 1,30,000 হয়ে গেল। এটাই হচ্ছে যখন ডিমান্ড বেশি থাকে কোনো কিছু। এরকম কতবার হয়েছে যে পেঁয়াজের সাপ্লাই আসছে না মার্কেটে, বা ডিমান্ড তো যেরকম ছিল সেরকমই আছে, সাপ্লাই কমে গেছে, তার মানে ওখানে পেঁয়াজের দাম বেড়ে গেল, 100 টাকার কাছাকাছি পেঁয়াজ হয়ে যেত, বা আলুর দাম বেড়ে যেত, সবজির দাম বেড়ে যেত। তো সেটাও হতে পারে। আবার যদি উল্টোটাও দেখি আমরা, যে কোনো কিছুর ডিমান্ড কমে গেছে বা সাপ্লাই বেড়ে গেছে বা দুটোই হয়ে গেছে, সেক্ষেত্রে দাম কমে যাবে। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি যখন শীত চলে যায়, তখন কোনো দোকানে গিয়ে তুমি যদি গরম কাপড় কিনতে চাও, জ্যাকেট কিনতে চাও, তার দাম ইউজুয়ালি কম হয়ে যায়। কেন? তারপর তার গরম পড়ে যাবে, আর তো ডিমান্ড থাকবে না জামা কাপড়গুলো, তো সেই জন্য তাদের দাম কমে যায়, তার ডিমান্ড কম আছে বলে। যে কোনো জিনিসের প্রাইস এইভাবে চলে, সেম অ্যাজ স্টক মার্কেটও সেম কোনো কিছুর প্রাইস এইভাবেই ডিসাইড হয়। মানে আজকে যখন স্টক মার্কেট জিনিসটা লিস্ট হলো, একটা এক্সাক্ট একটা কোনো অ্যামাউন্টে 500 টাকায় লিস্ট হলো, এরপর দেখা যাচ্ছে কোম্পানিটা খুব ভালো পারফর্ম করছে বা কোম্পানিটা খুব বড় কোনো ডিল পেয়েছে, তো লোকজন ওই কোম্পানিটার পার্ট হতে চাইছে, লোকজন ওই কোম্পানিকে কিনতে চাইছে, হেভি ডিমান্ড আছে কোম্পানিটার প্রতি। তো যেহেতু ওর ডিমান্ড বেশি আছে, সেই জন্য সবসময় ওর প্রাইস কি হচ্ছে, লোকে বেশি টাকা দিতে রাজি আছে ওটার জন্য, তো প্রাইস বেড়ে যাচ্ছে। যেমন ফর এক্সাম্পল, যে কোনো ভালো কোম্পানি ধরে না, ধরো রিলায়েন্সেরই একটা এক্সাম্পল দেওয়া যায়। রিলায়েন্সের ক্ষেত্রে কি হয়েছিল, রিলায়েন্সের ক্ষেত্রে তুমি যদি দেখো 2016-17 ওই সময় থেকে যখন থেকে জিও এসছে, রিলায়েন্স খুব বেশি গ্রো করে গেছে। মানে তার আগে খুব স্টেবল যাচ্ছিল রিলায়েন্স, বাট এই 2016-17 যে জিও এলো, লোকজন মানে জিওটার খুব রেভলিউশনারি একটা প্রোডাক্ট ছিল না ইন্ডিয়ার পুরো ইন্টারনেট জগতের জন্য। তো এত ওটা নিয়ে লোকের মানে ওটা এত ভালো প্রোডাক্ট ছিল, লোকে ওইটার পার্ট হতে চাইছিল, সেই জন্য ওর সবাই ওই রিলায়েন্সের শেয়ার কিনতে চাইছিল, সেই জন্য রিলায়েন্সের শেয়ার ওর পর থেকে কন্টিনিউয়াসলি বাড়তে থেকেছে। সিমিলারলি উল্টোটাও ধরেনি, যখন অনিল আম্বানির কোম্পানির ক্ষেত্রে ধরেনি, যখন ওর কোম্পানি কন্টিনিউয়াসলি লস করছে, যখন ও লোন ফেরত দিতে পারছে না, ডিফল্ট করছিল, তো ওর কোম্পানির অবস্থা ভালো নয়, তো লোকে ওর পার্ট হতে চাইছে না, শেয়ারটা ডিমান্ড নেই, তো সেখানে কি হচ্ছে, ওর কোম্পানির প্রাইস সবসময় পড়তে থেকেছে। তো সবসময় মেইন টার্গেট এটাই থাকা উচিত, সেই কোম্পানিতেই থাকা উচিত, সেই কোম্পানির পার্ট হওয়া উচিত যার ডিমান্ড আছে মার্কেটে। জাস্ট বিকজ কোনো কোম্পানির প্রাইস সস্তা পাওয়া যাচ্ছে, যে রিলায়েন্স পাওয়ারের আজকে একটা শেয়ারের দাম 1 টাকা 2 টাকা 10 টাকা 15 টাকা এরকম, আর কম, যে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, তুমি কিনতে চাও 3 টাকা 2 টাকা 1 টাকায় পেয়ে যাবে, বাট এটার মানে এটাই হচ্ছে যে ওর কোম্পানিটার ডিমান্ড নেই, ওর ডিমান্ড না থাকলে স্টকের প্রাইস বাড়বে না। তো তোমাকে সেই কোম্পানিতে সবসময় থাকতে হবে যেখানে ডিমান্ড আছে, বা ভবিষ্যতেও মার্কেটে ডিমান্ড থাকবে। তো এটাই ছিল এই ভিডিওতে। পরবর্তীকালে আমরা আরো ডিটেলস অন্য বেসিকের উপর ডিসকাশন করবো। তো আজকের এই ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।